সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে। আজিজিয়া বুক ডিপো নিবেদিত পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক ছাড়পত্র অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যারা ঢাকা মহানগরে বাস করি কিংবা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এই ধরনের মহানগরের পরও যে সমস্ত ডিভিশনগুলো আছে সব জায়গাতেই নগর ব্যবস্থাপনা সংকট চরম আকার ধারণ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে আমাদের সুয়ারেজ এবং স্যানিটেশন, তার পাশাপাশি পাবলিক টয়লেট সমস্যা এবং আমাদের শহরের যে বর্জ্য, সে বর্জ্য ব্যবস্থাপনার ভেতরেও নানা সংকটের কারণে আমরা রোগ ব্যাধি এবং নানা রকম সংকটের সম্মুখীন হচ্ছে এবং আমাদের পারিবারিক জীবনও নানা রকম সংকটে পতিত হচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট প্রকৌশলী, সাবেক সম্পাদক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এবং আমাদের এর ছাড়াও তিনি নানা রকম বিষয়ে কাজ করেন। তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার সাবেক সহসভাপতি। আমি কথা বলছি জাকির ভাইয়ের সঙ্গে। জাকির ভাই, আমি জানি যে আপনি একজন প্রকৌশলী এবং দীর্ঘদিন থেকে নগর ব্যবস্থাপনার নানা কাজের সঙ্গে আপনি নিজেকে যুক্ত রেখেছেন। আমাদের ঢাকা মহানগর এর বাইরেও যে সমস্ত বিভাগীয় শহরগুলো আছে সব জায়গায় বড় যে সমস্যা সেটি হচ্ছে নগর ব্যবস্থাপনার সংকট আমাদের পারিবারিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। যেরকম সুয়ারেজ সিস্টেম, স্যানিটেশন, পাবলিক টয়লেট এবং যে সমস্ত বর্জ্য, সেই বর্জ্যগুলো ফেলার ক্ষেত্রেও মানে নিষ্কাশনের ক্ষেত্রেও নানা রকম সমস্যা দেখা দিয়েছে। এখন আমরা প্রথমে আলোচনা করি যে আমাদের পাবলিক টয়লেটটা নিয়ে একটু আলোচনা করে নিই। পাবলিক টয়লেট অনেক স্বল্প আমাদের প্রয়োজনের তুলনায়। কি করলে আমরা এই নগরবাসীকে এই যন্ত্রণার হাত থেকে রক্ষা করতে পারি? ধন্যবাদ আপনাকে। এটা সত্যি আমাদের যে পরিমাণ প্রয়োজন পাবলিক টয়লেট, ঠিক তত সংখ্যক পাবলিক টয়লেট আমাদের সিটিতে নেই। তো এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। বাড়ানোর জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে। আমার মনে হয় এটা স্বল্প ব্যয়ে নির্মাণ সম্ভব। পাবলিক টয়লেট থাকলেও যে কিছু আছে তার রক্ষণাবেক্ষণও খুবই দুরবস্থার মধ্যে আছে। তো যখন মানুষ টাকা পয়সা দিয়ে সেখানে যেতে চায় পাবলিক টয়লেটে, তো সেখান থেকে একটা টাকার অঙ্ক আসেই। তাহলে আমরা কেন আরও বেশি করে পাবলিক টয়লেট তৈরি করছি না প্রয়োজনের মতো করে? এটা আসলে যে নগর ব্যবস্থাপনায় যারা থাকেন, বিশেষ করে মেয়র সাহেব, তারপরে প্রকৌশলী যারা থাকেন, তাদেরকে উদ্যোগী হতে হবে, তাদেরকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং জনগণের জন্য যে এটা খুবই প্রয়োজন এটা তাদেরকেও রিয়ালাইজ করতে হবে। কারণ এই পাবলিক টয়লেট না থাকার জন্য আমাদের দেশে দিনে দিনে কিডনি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ দীর্ঘ সময় তারা ওই টয়লেট পাচ্ছে না, টয়লেট ব্যবহার করতে পারছে না বিধায় এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কাজ, তার মধ্যে নগর ব্যবস্থাপনার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো তো করা থাকা উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, আসলে অন্তর্বর্তী সরকার তো খুব স্বল্প সময়ের জন্য, তারা হয়তো এক্ষেত্রে এখন পর্যন্ত সংস্কার কোনো কমিশন গঠন হয়নি। তো আমার মনে হয় পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেই এই ব্যাপারে তারা উদ্যোগী। ঢাকা মহানগরের যে সংকটগুলো সেগুলো তো সংস্কার একটা প্রস্তাবনা থাকা উচিত ছিল। কারণ গণতান্ত্রিক সরকারগুলো তো এগুলো যারা ছিল তারা তো করেনি। তারা বলছে গণতান্ত্রিক সরকার, কিন্তু আচরণ তো ফ্যাসিস্টের মতো। কারণ নিজে খাবো, নিজে ভালো থাকবো, অন্যের কি হলো সে সমস্যা তাদের দেখার সময় নেই। হ্যাঁ, এটা আসলে গত 17 বছর তো আপনি জানেন বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার ছিল। তো একটি সরকার যখন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বারবার রাষ্ট্র পরিচালনা করে, তখন তারা কিন্তু জনগণের ভালো দিকটা তারা দেখে না। কারণ জনগণের ভোট তো তাদের প্রয়োজন হয় না। যে নির্বাচনটা হবে, আমরা সবাই আশা করছি যে নির্বাচনটা খুবই সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন তিনি করতে চান। সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তাদের জবাবদিহিতা থাকা উচিত হবে এবং তারা যেন এই নগরের যে সংকট আছে, বিশেষ করে পাবলিক টয়লেট সংকট, সেটা যেন তারা দেখেন। আরেকটি হলো সুয়ারেজ সিস্টেম যে সমস্যা, সেটি সম্পর্কে যদি একটু বলেন। সুয়ারেজ সিস্টেম তো আসলে আমি যদি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরে সুয়ারেজ সিস্টেমের দায়িত্ব হচ্ছে ঢাকা ওয়াসার।
ঢাকা ওয়াসা চেষ্টা করে যাচ্ছে তার যে স্বল্প সংখ্যক প্রকৌশলী আছে এবং তার যে সেট আপ আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে সিওরেজ সিস্টেমটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, কিন্তু লোক সংখ্যা তো ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। আর আমাদের সিটিতে এখন যে পরিমাণ লোক সংখ্যা, এটা ঢাকা ওয়াসা হিমশিম খাচ্ছে এই ব্যবস্থাপনা করতে গিয়ে। তো সেই কারণে আমাদের এই রাজধানীকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, সচিবালয়ে ঢাকার থেকে বাইরে কোথাও নিতে হবে, অথবা আরও গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সরকারি অফিস, আদালত, এগুলো ঢাকার বাইরে নিতে হবে, যেন লোক সংখ্যা একটু কমাতে হবে। কারণ একটা পর্যায়ে তো আর পসিবল না, আমাদের জায়গার লিমিটেড, রাস্তাঘাট অলরেডি ডেভেলপড হয়ে গেছে, আর সিওরেজ সিস্টেমটা রাস্তার নিচ দিয়েই করতে হয়। আর যখন এই সিওরেজ সিস্টেমটা করতে গিয়েই কিন্তু রাস্তা খনন করতে হয়, এবং বছরের পর বছর পড়ে আছে। হ্যাঁ, আর বাজেটের অভাবে অনেক সময় কাজ শেষ করা যায় না, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ট্রাফিক জ্যাম আরও অনেক, জনসাধারণ চলাচলে অনেক অসুবিধা হয়। আর দেখুন বর্জ্য ব্যবস্থাপনা, যেটা আমরা দেখি যে আমাদের এই ঢাকা মহানগরের মধ্যে অসংখ্য প্যাথোলজি, মানে তাদের যে বর্জ্য, পাশাপাশি বিভিন্ন বাসাবাসীর যে বাসাবাড়ির বর্জ্য, সেইগুলো কালেক্ট করে সেগুলো ডাম্পিং করা একটা নিরাপদ জায়গায়। দেখা যাচ্ছে যে বসে থাকে নাক ঢেকে মানুষকে পথ দিয়ে পার হতে হয়। তো আমরা এটাকে মেগা সিটি করতে চাই, ঠিক সেই সময় যদি আমাদের নাক ঢেকে নগরের রাস্তা পার হতে হয় এবং দুর্গন্ধে যদি টিকতে না পারা যায়, তো এটা যদি নগরের এই জায়গায় এই ব্যবস্থাপনা হয়, তাহলে কি করে আমরা নগরে বাস করতে পারি? হ্যাঁ, এটা ঠিক। এই সময় কিছুটা সমস্যা হচ্ছে এই জন্য যে গত এই কিছুদিন আগে যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হয়ে গেল, সেই আন্দোলনে সিটি কর্পোরেশনের অনেকগুলো গাড়ি, এই যে ময়লা নিষ্কাশন বা ময়লা শহর থেকে বাইরে নেওয়ার জন্য যে অত্যাধুনিক গাড়ি ছিল কিছু, সেই গাড়িগুলো অনেক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। যে কারণে গাড়ি স্বল্পতার কারণে ইদানিং কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে না, এইটা তো আর এই সংকট থেকে পুরোপুরি পরিত্রাণ পেতে হলে আমাদের এই ময়লা নিষ্কাশনের জন্য যে সিটি কর্পোরেশন গাড়ির সংখ্যা বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে। সেটা তো একটা অজুহাত হতে পারে। আপনার যদি আপনার প্রকৃতপক্ষে আপনার যদি ইচ্ছা, সদিচ্ছা থাকে, তাহলে এইসব কোনো সমস্যা না। কর্মী থাকবে, সদিচ্ছা থাকলে অন্য অন্য গাড়িতে করেও বর্জ্য এখান থেকে নিষ্কাশন করে। এমনকি সংসদ ভবনের কোনার দিকেও কিন্তু দুর্গন্ধে যাওয়া যায় না। এগুলা সব জায়গায়, মানে এইটা একটা নগর। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় মেগাসিটিগুলো দেখছি। ঢাকা মহানগর স্বাধীনতার 50 বছর হয়ে গেল, কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্তিই পাচ্ছি না। এর থেকে মশামাছি জন্মাচ্ছে, এবং এবার ডেঙ্গুর যে প্রতাপ ছিল, মানে ডেঙ্গুর যে প্রকট প্রভাব, সেখান থেকেও কিন্তু আমরা মুক্ত হতে পারিনি, কারণ শহরের সিস্টেম থেকেই কিন্তু নানা রকম সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের মূল সমস্যা ওইখানেই যে আমাদের গণতান্ত্রিক সরকার আসতে হবে এই দেশে। একদম ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এই দেশে যখনই আসবে, তখনই তারা জনগণের জন্য জনকল্যাণে কাজ করবে। আমরা তো ফাইনাল সমাধান ওইখানেই যে গণতান্ত্রিক সরকার প্রয়োজন। আমরা অপেক্ষা করি গণতান্ত্রিক সরকারের জন্য, তারা আসে, অনেক অনেক আশা ভরসা দেয়, কিন্তু তারপরে তো আর দেখি সেই একই যানজট, একই শহরের সিস্টেমের সমস্যা, একই স্যানিটেশন সমস্যা, একই পাবলিক টয়লেটের সমস্যা, একই যানজট সমস্যা, বর্জ্য নিষ্কাশনের সমস্যা। এবং এমনকি আমাদের পবিত্র কোরবানির ঈদের পরেও আমরা দেখি যে অনেক জায়গাতেও দুর্গন্ধ থেকে যায়, চেষ্টা করে, অনেক দুর্গন্ধ থেকে যায়, নানা রকম সমস্যা। তো সেই সব জায়গাগুলো, সামনে ঈদ আসছে, মানুষের কেনাকাটা, না সেসব নিয়ে আমরা আলোচনা করবো। আমরা একটু ব্রেক নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজিজিয়া বুক ডিপো নিবেদিত এবং পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক ছাড়পত্র অনুষ্ঠান। আমরা যাব বিরতিতে, আশা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজিজিয়া বুক ডিপো নিবেদিত পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক ছাড়পত্র অনুষ্ঠান। আমরা আলোচনায় ছিলাম আমাদের নগর ব্যবস্থাপনার সংকট নিয়ে। তার মধ্যে অনেক বিষয় আমরা আলোচনা করছি আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সঙ্গে। আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি জাকির ভাই, যে প্রতিনিয়ত আমাদের যে ক্ষোভ, আমাদের দেখবেন যে রাস্তা দিয়ে একটা পথচারী গেলেও কিন্তু চিৎকার করছে যে কী দেশে আছি ভাই, কি অবস্থা ভাই, কি করে চলবো ভাই। এই কথা কিন্তু মানুষের মুখে অহরহ। কারণ আমরা যেখানে সেখানে টিস্যু ফেলছি, আমরা যেখানে সেখানে থুতু ফেলছি, যেখানে সেখানে আমরা মলমূত্র ত্যাগ করছি, ঢাকা মহানগরের মধ্যেই। এবং যারা এই যে ফ্লোটিং পাবলিক যারা আছে, যারা আবাসন নেই, সেই সব মানুষও কিন্তু একদম ফুটপাথগুলো নষ্ট করে ফেলে দেয়। অর্থাৎ ফুটপাথ দিয়ে হাঁটার অবস্থাও কিন্তু এখন নেই।
তো সব মিলিয়ে দুর্গন্ধযুক্ত একটা নগর যদি আপনি কোথাও পেতে চান তো ঢাকা মহানগরে আসতে হবে। এই গুলশান, ধানমন্ডি এদের অবস্থা কিন্তু খুব খারাপ, এই লেকগুলোও কিন্তু খুব খারাপ অবস্থায় আছে এবং পলিথিন দিয়ে এইসব জলাশয়গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এর মুখ। একসময় শুনছিলাম যে একটা মানে ঢাকা শহরের ভেতর যে খাল টালগুলো ছিল সেগুলো ঠিক করে একটা নদী পথ তৈরি করা হবে যেখান দিয়ে চলাচল করা যাবে, সেটাও কিন্তু কার্যকর হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে দুর্নীতি। সিটি কর্পোরেশনে পর্যাপ্ত বাজেট থাকে, বিভিন্ন সরকারি অধিদপ্তর যাদের এই সমস্ত কাজগুলো করার কথা সেখানেও পর্যাপ্ত বাজেট থাকে, কিন্তু সেই বাজেট কিন্তু প্রপারলি ইউটিলাইজ হয় না। দেখা যায় যে অনলি 20% কাজ হচ্ছে আর বাকি 80% লুটপাট হচ্ছে। এই বাজেটটা সঠিকভাবে ব্যয় হচ্ছে না বলে আমাদের সমস্যা আরও বেড়ে যাচ্ছে। বাজেট, আমার যে পরিমাণ বাজেট বরাদ্দ থাকে সেটা যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে কিন্তু এই নগরের অনেক সমস্যাই দূর হয়ে যাবে। মানে যদি পার্সেন্টেজ খেতে থাকে বিভিন্ন দলীয় লোকজন, আমলারা কিংবা যারা এর সঙ্গে যুক্ত আছে সেই সব লোকেরা, তাহলে তো আর কাজ জীবনেও হবে না, এগুলো ওই মুখ থুবড়ে পড়ে থাকবে। তো আমরা একদম ফুট ওভার ব্রিজগুলোর কথা চিন্তা করেন, সেখানে কিন্তু লোকজন শুয়ে শুয়ে থাকে, কেউ উঠতে পারে না, নানা রকম মানে আবর্জনায় ভরা এবং সেখানে অবৈধ দোকানও চিন্তাও হয়, অবৈধ অনেক দোকানও থাকে, অনেক দোকান থাকে। তো এই যে এখানে এইটার ব্যাপারে তো আশু ব্যবস্থা নিতে পারে, সেটা হচ্ছে না কেন? হ্যাঁ, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা হয়তোবা এখানেও তারা একটু মেবি তাদের সুযোগ সুবিধা গ্রহণ করে। বিভিন্ন সময় থানায় অভিযোগ করেও এটার পাই না, মানে ফল পাওয়া যায় না, রেজাল্ট পাওয়া যায় না। তা আপনি কি মনে করেন যে গণতান্ত্রিক সরকার আসলে এসব সমস্যার সমাধান হবে? হ্যাঁ, অবশ্যই গণতান্ত্রিক সরকার। মানুষ তো আর বদলাবে না। না, মানুষ বদলাবে না, ঠিক আছে, সিস্টেম বদলাতে হবে। আমরা একটা নির্দিষ্ট পরে জানবো যে ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে, উই মাস্ট গো টু আওয়ার পিপল, তখনই কিন্তু আমরা ওই পিপলদের জন্য কাজ করব। আপনি স্বাধীনতার পরে বেশিরভাগ সময় কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। আপনি যদি আস্তে আস্তে এই 17 বছর খালি যদি আমরা ভাবি তাই নয়, আপনার এরশাদ সরকার কিন্তু আমাদের প্রায় 8 বছর স্বৈরাচারী হিসাবে কাজ করে গেছে, তখনও ভোটের পরিবেশ ছিল না বাংলাদেশে। তো তারও আগে বাকশাল গঠনের একটা, ধরুন যে একটা ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এলো, আসার পরে জনগণের কাছে তাদের যে ম্যান্ডেট ছিল, তারা যে ইস্তেহার দিল যে আমরা এই করে আমরা তোমাদের সেবা করতে চাই, সেই সেবা কি আমরা ঠিকমতো পাবো, সেই প্রত্যাশা কি আপনি করেন? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে বিরাজ করে তাহলে জনগণের ভোগান্তি অনেক কমে যাবে। আমরা স্যানিটেশন নিয়ে একটু কথা বলতে পারি? অবশ্যই। তো স্যানিটেশন আমাদের গৃহগুলোতে আমাদের যে সমস্ত বড় বড় মানে মাল্টি স্টোরেজ ভবন হচ্ছে সেই সব জায়গায় কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। মানে এই লাইনগুলো কিন্তু ক্লিয়ার না, অনেক সময় ওয়াসার লাইনের দুর্বলতার কারণে, ফেটে যাওয়ার কারণে এখানে ময়লা পানি ঢোকে, মানে সেখানে কিন্তু অনেক সমস্যা কম, এবং এত নোংরা পানি আসে কল খুলে দেওয়ার পরে যেটা কল্পনা করা যায় না। হ্যাঁ, এটা আসলে শুধু যে ওয়াসার উপরে আমরা দোষ দিব সেটা নয়। আমি একটা সেমিনারে শুনেছিলাম যে একজন বক্তা বলছিলেন, আমাদের প্রকৌশলী বক্তা, যে আমরা অনেক প্রকৌশলী অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে পারি, কিন্তু আমরা স্যানিটারি সিস্টেম ডিজাইন করতে পারি না প্রপারলি। অর্থাৎ বিল্ডিংয়ের ডিজাইনার যে সে স্ট্রাকচারাল ডিজাইন করছে হাই রাইজ বিল্ডিং, কিন্তু সে কিন্তু স্যানিটারি ডিজাইনে এক্সপার্ট না। আমাদের দেশে এক্সপার্ট স্যানিটারি ডিজাইনারের অভাব আছে। তো ভালো স্যানিটারি ডিজাইনারের মাধ্যমে বিল্ডিংয়ে ডিজাইন হলে এই স্যানিটারি প্রবলেম অনেক কমে যাবে। অনুমোদন করবে তো রাজুক। হ্যাঁ, রাজুক তো আসলে অনুমোদন করে, লেআউট প্ল্যানটা শুধুমাত্র অনুমোদন করে, কিন্তু এখন অবশ্য হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে রাজুক লেআউট প্ল্যানের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল এবং ওই স্যানিটারি ডিজাইন বা প্লাম্বিং ডিজাইন বলি আমরা, সেটা তারা নিয়ে থাকে, কিন্তু ওই ডিজাইনটা শুধু নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। তারা তো আর চেক করে না যে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা প্রপারলি ডিজাইনটা, আর তা না হলে এই সমস্যা হতেই থাকবে। জি জি। তো এখন আপনি এই যে আমাদের
বিভিন্ন প্যাথোলজি থেকে যে বর্জ্যগুলো আমরা আসে সেটাও আমরা দেখি, সেগুলো ডাম্পিং করার জায়গা নেই। এইটা কিন্তু খুবই নগরকে অনেক বেশি দূষিত করে দেয়। এবং এই যে বর্জ্যগুলো নিষ্কাশন করে একটা জায়গায় যে আমরা পাঠাবো, সেই পাঠানোর ক্ষেত্রে দেখা যায় গাড়ি দিয়ে ঝপঝপ করে ময়লা পড়ছে মেইন রোডের উপরে। হ্যাঁ, আমাদের এই গাড়িগুলো অত্যাধুনিক গাড়ি কিছু আছে, কিন্তু সব গাড়িগুলো কিন্তু অত্যাধুনিক না। আসলে এই গাড়িগুলো শুড বি ওয়াটার টাইট। ওয়াটার টাইট না হওয়ার কারণে ওই পানিটা পড়তে থাকে। তো আমাদের আরও আধুনিক গাড়ি আনতে হবে, ইম্পোর্ট করতে হবে। সেই গাড়ির মাধ্যমে এই ব্যবস্থাপনাটা করলে তাহলে ওই সমস্যাটা আর থাকবে না। আমাদের দেশে অনেক সাহায্য সংস্থা আছে, এনজিওগুলো আছে, তারা কিন্তু অনেক কাজ করে, কিন্তু তারা কি নগর ব্যবস্থাপনার সংকটগুলো দূর করার জন্য কোনো কাজ করে? আমি তো কথা বলে তারা অনেক, কিন্তু আমি তো তাদের কোনো দেখি না যে তারা এরকম কোনো কাজ করে, আমি তো দেখতে পাই না। না, তারা কাজ করে অবশ্যই, এবং এ ব্যাপারে তো অবশ্যই বাইরের ফান্ডও আছে। সে ফান্ড তো আসেই, কিন্তু ফান্ডটা কি মানে এক্সিকিউট হয় ঠিকমতো, ব্যবহার করা হয় কিনা? হ্যাঁ, প্রপারলি, কিছুক্ষণ আগে আমি বলেছি, প্রপারলি ইউটিলাইজ হয় না। আমাদের দেশে এটা একটা বড় সমস্যা, দুর্নীতি এবং আত্মসাৎ। নিজের ডেভেলপমেন্ট হয়, কিন্তু নগরের ডেভেলপমেন্ট হয় না। নিজের ডেভেলপমেন্ট হয়, কিন্তু নগরের ডেভেলপমেন্ট আর হচ্ছে না। তো কি করলে এই ডেভেলপমেন্ট হবে? শুধু যদি গণতান্ত্রিক সরকার আসে আপনি বলছেন, তাতেই কি হবে? তা তো না। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের প্রপার প্ল্যানিং লাগবে, প্রপার যে প্রকৌশলী সেটা লাগবে, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে। নাহলে তো এটা যাবে না। শুধু গণতান্ত্রিক সরকার এসে একটা প্ল্যান নেবে, একটা পরিকল্পনা করবে, একটা প্রকল্প নেবে, সেটা মুখ থুবড়ে পড়ে থাকবে, কিংবা ইমপ্লিমেন্ট হলেও দেখা যাচ্ছে সেটা কার্যকর না। এরকম অকার্যকর অনেক প্রকল্প ঢাকা মহানগরেই আছে। যাদের উপর আসলে দায়িত্ব থাকে তাদেরকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধু চেয়ার টেবিলে বা রুমে, এয়ার কন্ডিশন রুমে বসে কাজ করলে হবে না। যেমন আপনি রিসেন্ট এই গত ৩-৪ দিন আগে দেখলাম সাভারের ইউনো, উনি খুব অ্যাক্টিভ, এবং সাভারের যে বাস স্ট্যান্ডের যে সমস্যাগুলো, বাস স্ট্যান্ডের পাশে 2 স্তরে বিভিন্ন অবৈধ দোকান ছিল, সেগুলো উনি রিমুভ করছেন। তো এই যে উনি তো পারলে উনি যদি বসে থাকতে পারতেন, ওনার চেম্বারে বসে থাকতে পারতেন, কিন্তু উনি কিন্তু ফিল্ডে এসে এই সমস্যা সমাধানে অ্যাক্টিভ হয়েছেন, যে কারণে এখন দেখা যায় সাভার বাস স্ট্যান্ডের চিত্রটা অনেক পরিবর্তন হয়ে গেছে। কাজে সরকারি যারা কর্মকর্তা, যার যে দায়িত্ব, যাদের আইন আছে হাতে, যারা প্রয়োগ করতে পারে, আইনের সঠিক প্রয়োগ, জনস্বার্থে প্রয়োগ, সেটি কিন্তু আমাদেরকে একটা সুনিশ্চিত সুন্দর জীবন এবং ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আজকে আমাদের এই তরুণ সমাজ অনেকেই লেখাপড়া করে দেশের বাইরে চলে যেতে চায় এই সব কারণে, কারণ এখানে কোনো সুযোগ সুবিধা সে পায় না, সে নানা দুর্ভোগের শিকার হয়। এবং জানেন যে সাম্প্রতিককালে এত চিন্তায় বেড়ে গেছে, কারণ রাস্তার লাইট ঠিকমতো ওখানে নাই, অন্ধকারের মধ্যে সেখানে গিয়ে চিন্তাই হচ্ছে। তো এই যে নগর ব্যবস্থাপনার সংকটগুলো, সেদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু নজর দিতে হবে, কারণ তারা নির্বাচনের আগ পর্যন্ত তো থাকবে, তাদেরও তো একটা দায়িত্ব আছে, এবং একটা সংস্কার, নগর ব্যবস্থাপনার সংকট সংস্কার করতে হবে তাদের। যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের সুধী দর্শক, নিশ্চয়ই তারা উপলব্ধি করবেন, এবং আমরা জনসচেতনতা চাই। জনগণের মানসিকতার পরিবর্তন ছাড়া কোনোদিন কোনো আইন প্রয়োগ করে এই সব সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারের সদিচ্ছা দরকার, পাশাপাশি জনগণের সচেতনতা দরকার। আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, সুকান্ত সেই কথা, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। নতুন প্রজন্মের কাছে আমাদের এই অঙ্গীকার থাকতে হবে, যেন আমরা এই পৃথিবীটাকে, আমার দেশটাকে বাসযোগ্য করতে পারি। আপনারা আজিজিয়া বুক ডিপো নিবেদিত পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক ছাড়পত্র অনুষ্ঠানটি দেখলেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক।